আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল সম্পর্কে হবে না। আজকের ভিডিওটা হবে একজন বাংলা সাহিত্যিক রইস মনোরম। আমরা তার সম্পর্কে একটা বায়োগ্রাফি বানানোর চেষ্টা করছি। তো আমরা যারা ময়মনসিংহ বিভাগের আশেপাশে থাকি তারা সবাই হয়তো এই সাহিত্যিকের নাম শুনেছি। তো আজকে আমরা স্যারের সাথে কথা বলবো, স্যারকে নিয়ে স্যারের জীবন সম্পর্কে আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা রইস মনোরম স্যারের বাসায় আসতে চান, ওনার বাসা হচ্ছে মোহনগঞ্জ উপজেলায়, আর এটা মোহনগঞ্জ উপজেলার জেলা হচ্ছে নেত্রকোনা। তো আপনারা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় আর মাইলোরার ফিল্ড অর্থাৎ মাইলোরা স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি সামনে এসে যান তবে স্যারের বাসাটি পেয়ে যাবেন। মাইলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলটির সামনেই হচ্ছে স্যারের বাসা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্যারের বাসার দিকে এগোতে থাকি। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ধীরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ধীরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। নেত্রকোনা কিংবা ময়মনসিংহ থেকে যে কোনো বাসে করে আসলে আপনারা মোহনগঞ্জ বাস স্টেশনে পৌঁছে যাবেন। তো আমি এখন মোহনগঞ্জ বাস স্টেশনে দাঁড়িয়েছি। আমি মোহনগঞ্জ বাস স্টেশন থেকে আপনাদের স্যারের বাসা পর্যন্ত যাব। আর আমি স্যারের বাসায় যাওয়ার জন্য যেই বাহনটা ইউজ করবো সেটা হচ্ছে একটা রিক্সা। আমরা কয়েকজন আছে রিক্সায় চড়ে স্যারের বাসায় চলে যাব। তো চলুন বন্ধুরা, আমরা স্যারের বাসার দিকেই যাই। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার।
আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় আমি তোমার ইচ্ছে ঘুরি যেমন ওরাও তেমন উড়ি স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি আমি তোমার ইচ্ছে ঘুরি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্যারের বাসাটা। স্যার এতই প্রকৃতিপ্রেমী যে স্যার প্রতিদিন প্রত্যেক প্রাণীরই কিছু খাবারের ব্যবস্থা করে দেন। অর্থাৎ যদি স্যারের বাসার কোনো আশেপাশে কোনো পাখি কোনো পশু আসে, স্যার প্রত্যেক প্রাণী প্রত্যেক পশুকেই খাবারের ব্যবস্থা করে দেন। তো আমরা যদি আপনাদের দেখতে পাবেন স্যারের বাসা একটা টুনটুনি পাখির বাসা বেঁধেছে, আর সেই টুনটুনি পাখির বাসাটাও স্যার রীতিমতো খেয়াল করছেন। তো আমরা চলুন দেখি যে স্যারের বাসায় যে গাছটা আছে, গাছে টুনটুনি পাখির বাসাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বকুল গাছে এই যে একটা টুনটুনি পাখির বাসা। স্যার এটা খুব নজরে দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে, মানে অনেকগুলো গাছ পেরিয়ে এই বাসাটা আমরা অনেক কষ্ট করে ঢুকেছি, আর ঢুকে সেটা ছবিটা সংগ্রহ করছি। আর স্যার যেদিন বাসা তৈরি করছে সেদিন থেকে স্যারের খবর আছে, তাহলে বুঝুন তিনি কত প্রকৃতিপ্রেমী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? ভালো, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনার সাথে আমরা একটা ইন্টারভিউ আয়োজন করেছিলাম, আপনি কি স্যার আমাদের সাথে যুক্ত করবেন স্যার? কিছু সময় হবে স্যার? অবশ্যই। তাহলে চলেন স্যার। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। স্যার আমরা যারা নেত্রকোনা অথবা ময়মনসিংহের বাসিন্দা কিংবা যারা নেত্রকোনা কিংবা ময়মনসিংহে বাস করি, তারা সবাই আপনার নাম কম বেশি জানে। হয়তো যারা এখন অল্প বয়স অর্থাৎ যারা ছাত্র পর্যায়ে আছে অর্থাৎ এসএসসির পরে, তারা হয়তো না জানতে পারে। এছাড়া আমি মনে করি যারা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবাই আপনার সম্পর্কে কম বেশি জানে। এর সম্পর্কে আপনি কি মনে করেন স্যার? এটা একদিক থেকে আমার সৌভাগ্যও বটে, অনেকে আমাকে জানে। এটা পৃথিবীতে সবাই চায় যে তাকে অনেক মানুষ জানে। সেই দিক থেকে এটা আমার সৌভাগ্যই বটে।
শুধু মনসংঘাতপূর্ণ নয়, লেখালেখির ক্ষেত্রে অন্তত যারা বাংলা সাহিত্যে বর্তমান সময়ে লেখালেখি করতেছে বা তারা অনেকেই হয়তো জানে। এটার কারণটা হলো সেটাই, আমি একদম শৈশব থেকেই ওই লেখালেখিটার সাথে যুক্ত আছি, যদিও মাঝখানে একটা গ্যাপ গেছে, তারপরেও ওই লেখা সঙ্গীত সব কিছু মিলে একটা পরিচিতি গড়ে উঠছে। তো স্যার আমাদের যেই দর্শক আছে, দর্শকের কিছু প্রশ্ন আছে আপনার সম্পর্কে, যে আপনাকে জিজ্ঞাসা করছে মূলত যে রইস স্যার অর্থাৎ আপনি তো আমার স্যার, যে আপনার জন্ম কত তারিখ, গ্রাম, পিতা, সব কিছুই অর্থাৎ আমার জি বায়োডাটা জি স্যার। সেটা হলো, তো আমার জন্ম কাজিয়াটি গ্রাম, কাজে হ্যাঁ, এটা মোহনদাস পৌর এলাকাতেই করছে। তবে জন্ম 24 জানুয়ারি সার্টিফিকেটে 1954। আসলে 24 জানুয়ারি ঠিক আছে, কিন্তু সনটা বলা যায় যে আমি 52-এর জাতক। জি স্যার, এটা হ্যাঁ, খুবই সেই স্যার ভাষা সৌভাগ্যের আন্দোলনের প্রতীক। বছর আমার জন্ম হয়। তো বলতে পারো এরকম হলো কেন, সেটা হলো যে আমি মানুষ পাইলট অ্যাটাচ প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি, তারপর পাইলট স্কুলে। আমাদের গ্রাম থেকে এরপরে বেশি জন্ম কাজিয়াটি হলেও পালে অবস্থান করি। তো গ্রাম থেকে স্কুলে আসতে রেল লাইন পার হয়ে আসতে, আর তখন কোনো রোড ছিল না, তো রেল লাইনের উপর দিয়েই বলা যায় আমাদের আসতে। তো মা বাবা খুব বয়স পরিপক্ষ না হওয়া পর্যন্ত স্কুলে দিতে চান, ওই জন্য রেলের অ্যাক্সিডেন্টের চিন্তা ভাবনা। আমাদের প্রায় সবাই যারা পড়াশোনা করছে তারা ওই একটু বেশি বসি, আমাদের সময় একটু বেশি বসি স্কুলে তারা। আর আমার মা হলেন রমচাঁদ বানু, বাবা আব্দুল মান্নার, দুজনেই প্রয়াত। এই আর কি, এখন তো এই মাইগড়া মৌরাগে আছি। তো স্যার আমি আসার সময় লক্ষ্য করেছি যে আপনার বাসার নামটা হচ্ছে মৌরাগ, তো এর কারণ কি? মৌরাগ আমার ছেলে পড়ায় আর মেয়ে মৌ ডাক নাম আছে। তো ওদের দুজনের নাম চুপ করে মৌমির মৌ আর পরাগের রাগ, এগুলো মৌরাগ বাসার নাম। এবং মৌরাগ কিন্তু একটা অর্থও বহন করে। এমনিতে মৌরাগ, মৌ মানে মধু থেকে শব্দটা মৌ, আর রাগ হলো সুর, মধুর সুর। এই দিক থেকেও আমি মনে করি যে ছেলে মেয়ের নামটা হলো একটা বিশেষ অর্থ বহন করতেছে। স্যার আপনি বলেছেন যে আপনার বাসার নাম মৌরাগ, এবং সেই সাথে বলেছেন যে আপনার ছেলে পরাগ এবং আপনার মেয়ে মৌ, মৌমি থেকে আপনার মৌমির মৌ থেকে আপনার শব্দটা মৌরাগ এসেছে। একজন ছেলে আর একজন মেয়ের নাম অনুসারে। তো তার মানে কি আপনার একজন ছেলে একজন মেয়ে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। স্যার আপনি কোন স্কুল কলেজ থেকে পড়াশোনা? তো আমার ছেলে মেয়ে সম্পর্কে আমি বলি। স্যার অবশ্যই। ছেলে একটা পত্রিকার সাব এডিটর, সে দেশ রূপান্তরের ফিচার এডিটর। আর মেয়ে একটা কলেজে শিক্ষকতা করে, ইংরেজি শিক্ষক। এই আর কি। দর্শক আপনারা শুনতেই পেলেন স্যারের মুখ থেকে যে স্যারের এক ছেলে পত্রিকার সাব এডিটর এবং মেয়ে ইংলিশের শিক্ষক, অর্থাৎ ইংরেজি বিষয়ের শিক্ষক। তো স্যার আমরা যদি আপনাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, যেমন আপনি কোন স্কুল বা কলেজ থেকে আপনার পড়াশোনা শেষ করেছেন কিংবা পড়েছেন এবং কত সালে এসএসসি দিয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা, তো সেটা হলো, তো আমি বললামই যে পাইলট অ্যাটাচ প্রাইমারি, তারপরে পাইলট হাই স্কুলে স্কুল জীবন, এরপরে ইন্টারটা
তখন মোহনগঞ্জ বর্তমান যে সরকারি ডিগ্রি কলেজ, ওই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে মাত্র। দ্বিতীয় বছরে আমি ছিলাম। এমনকি তখন সব শিক্ষক নিয়েও বহায় নেই। আমাদের যে ইন্টার 2 বছর কোনো ইংরেজি শিক্ষক ছিলেন না। আমরা এমনিতেই নিজে থেকেই পাস টাস করে গেছি। তারপর বাংলা ভাষা সাহিত্যে আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা সাহিত্যে পড়াশোনা করছি। এই আর কি আমাদের বা আমার পড়ার। স্যার, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আগের পড়ালেখার যে দৌড়ন আর বর্তমান পড়ালেখার দৌড়ন, আপনি কোনটাকে বেটার মনে করবেন, অর্থাৎ কোনটাকে ভালো মনে করবেন? আমি মনে করি আমাদেরটাই ভালো ছিল, কারণ আমাদের সময়ে এত প্রাইভেট কোচিং এগুলি ছিল না। আমরা মোটামুটি অনেকটা একটা কী বলা যায়, একটা স্বাধীন পরিবেশে পড়াশোনা করছি। এবং আমরা ছুটি, সাপ্তাহিক ছুটি না, শুধু ছুটির সময়টাকেও আমরা দারুণভাবে উপভোগ করছি। কারণ আমার শৈশবে সেই গ্রামে অবস্থান করতাম, সেই মাঠে ময়দানে, ঝাড়ে জঙ্গলে, নদীতে, পুকুরে, কী বলা যায় যে এই আমাদের খেলাধুলা, এই বিষয়টা ব্যাপকভাবে ছিল। তো এখন তো দেখি যেমন আমার ছেলেমেয়েরাও সেরকম সুযোগটা পায় না। ওরাও কিন্তু ওই যে প্রাইভেট কোচিং, মানে বলা যায় বর্তমান সময়ের শিশু কিশোরদের শৈশবটাকে একদম অপহরণ করা। ওদের শৈশব কৈশোর বলতে কেমন, এটা আমাকে খুব কাতর করে, যার জন্য এই বিষয়ে কিন্তু আমার কিছু লেখালেখি আছে। এমনকি অনেকগুলি গান আছে এই বর্তমান সময়ে শিশু কিশোরদের শৈশবের কষ্ট বেদনা এগুলো। ওরা প্রকৃতির সাথে ওদের সম্পর্কটাই হয় না। আমরা যেভাবে প্রকৃতিকে বুঝছি, এইভাবে বর্তমান সময়ে শুধু বই, বই নিয়ে বা ওই মোবাইল, টেলিভিশন, এর ভিতরে সীমাবদ্ধ। ওরা আকাশও দেখে টেলিভিশন, আমরা আকাশ দেখতাম আকাশের দিকে তাকাই। দর্শক, আপনারা শুনতেই পেলেন যে আগের যে কিশোর অবস্থার বর্তমান কিশোর অবস্থার অনেক তফাৎ আমার স্যার খুঁজে পেয়েছেন। আসলে বাস্তবে ঘটনাটা সেই রকমই। আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন, আগে আপনাদের পিতা মাতা কিংবা দাদা দাদের আমলে ওনারা যেভাবে ঘুরতেন ফিরতেন, খেলাধুলা করতেন, শৈশবটা যেভাবে কাটাতেন, আমরা কিন্তু সেভাবে পারছি না। না আছে আমাদের প্রয়োজনীয় বাসস্থান, না আছে আমাদের খেলার মাঠ। আসলে আমাদের যে প্রয়োজনীয় সকল কিছু, খেলার মাঠ কিছুই অভাব আছে। মনে হচ্ছে একটা মাঠ মাত্র। জি স্যার। আর আগে গ্রামে গ্রামে খেলার মাঠ। পরাপতি, ঝরাকে, ওইগুলি তোমার খেলার মাঠ হিসাবে অনেক সময় ব্যবহার করে। আর কোনো গ্রামে কিন্তু এখন কোনো মাঠ। স্যার, আপনি কেন এবং কিভাবে আপনার সাহিত্যের রাস্তায় পাড়ি দিলেন? তো এই যে আমাদের নাটকের মতো বলতে হবে, সে দীর্ঘ ইতিহাস। তো ইতিহাস আর এখানে বলার সুযোগ নাই, তবে সংক্ষেপে আমি একটু বলি যে কেন জানি ছেলেবেলা থেকেই সংবেদনশীল ছিলাম। এই অঙ্ক বা অন্যান্য বিষয়ের চেয়ে বাংলাটা ভালো লাগতো, গল্প কবিতা এগুলি ভালো লাগতো। তো ছড়া কবিতা খুব আনন্দের সঙ্গে পড়তাম। তো আমি যখন ক্লাস 7-এ, তখন একবার জ্বর হয়, প্রচণ্ড জ্বর হয়। জ্বরে তো সপ্তাহেরও বেশি সময় টানা বিছানা। আর আমাদের সময়ে হতো কি, যে জ্বর হইলে তেমন খাওয়া দাওয়া করতে দেওয়া হতো, খুব সীমিত খাবার দেওয়া হইতো। তোমার যাকে বলা হয় বার্লি জাতীয়, একটু বার্লি জাতীয় দেওয়া হতো। তো আত্মিতা জাতীয় ওষুধ টষুধ। তো ওই জ্বরে দীর্ঘ সময়ে বিছানায় শুয়ে থাকা একদম দুর্বল হয়ে গেছে। তো ওই জ্বরটা ছাড়ছে বিকালের দিকে, মনে হয়েছে জ্বর। তো ভাবলাম যে একটু হারাই। তখন আমি ওই পালে হারাই। তো আমাদের ওই গৃহস্থ বাড়ি, প্রথম বরগড়ের পরে একটা বড় উঠান, এরপরে আলোকগড়ের সামনে আবার আরেকটা উঠান, যেখানে তোমার ওই যে গৃহস্থী কাজের
যে ধান মারাই যারাই খড় বন লাড়া ওই কাজটা বেশি হইতো আর কি দাওয়ানের সময়। তো ওই সময়ে বোধহয় হেমন্তের যে দাওয়াটা ওইটা ছিল মৌসুমটা, তো ওই সামনে উঠানে তোমার খড় মেরে রাখা হয়েছে। তো আমি ধীরে ধীরে হাঁটে গিয়ে ওইখানে বসছি। তো আস্তে আস্তে তোমার সন্ধ্যা ঘনিয়ে আসলো। আর ঠিক এই সময়ে, কারণ আমাদের বাড়ির থেকে তখন ওই বালেহা থেকে এখন সামনে অনেক গাছগাছা হয়ে গেছে, একদম প্রায় 5-6 কিলোমিটার একদম মাঠ ময়দান। তো দেখি কি যে ওই চাঁদটা, ওই দিন পূর্ণিমা আছে, বিশাল একটা চাঁদ দূরে দিগন্তের দিকে চাঁদটা তখন কিন্তু বড় দেখা যায়, বিশাল একটা চাঁদ উঠতেছে। একদিকে হচ্ছে জ্বর থেকে মুক্তি, আরেকদিকে এই চাঁদের অপরূপ পূর্ণিমা সৌন্দর্য আমাকে ভিতরে একটা বিশেষ আলোড়ন তৈরি হয়ে গেল, এবং আপনা থেকেই ভিতরে একটা ছন্দ চলে আসলো। উবাকাশে চাঁদ উঠেছে, মুখে নিয়ে হাসি, চারিদিকে ছড়িয়ে পড়ছে আলো রাশি রাশি। বাহ, আমি নিজেই চমকিত হয়ে গেলাম যে কি, আমি তো কবিতা বানায় ফেলছি। এরকম একটা উত্তেজনা আমার মধ্যে। আমার তো আজ দুর্বল অসুখ বিসুখ এগুলি মনে, তো গিয়া বাড়ির ভিতরে গিয়া আমার মাকে জড়াইয়া ধরে ফেলছে। ও বাবা, কি 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 হয়েছে? আচ্ছা, আমি কবিতা বানায় ফেলছি। শোনো, আমি কবিতা বানাই ফেলছি। তো ওই পথটা আম্মা দেখো, শোনালাম, আম্মা খুশি, হ্যাঁ খুব সুন্দর, তো খুব সুন্দর, সবই প্রশংসা মা করলো। এরপরে বসি এই 4 পংক্তিকে বোধহয় 16 বা 20 পংক্তি পর্যন্ত পরে সময় নেই, এটা ইয়ে করা হচ্ছিল যে তৎকালীন সময়ে আমাদের ছাত্র নেতাদের মধ্যে আমাদের সময় আব্দুল বাড়ি গোলাম এরশাদ তারা ছিল। গোলাম এরশাদ একটা সংকলন করছে সোনারতরী নাম, আপনার কবিতা আছে? হ্যাঁ, ওই পত্রিকার মধ্যে, ওই ইয়েতে, ম্যাগাজিনটাতে আমার এই লেখাটা ছাপা হয়। অর্থাৎ আমার প্রথম লেখা এবং প্রথম ছাপার অক্ষরে দেখি আমার লেখা একটা বিশাল অনুপ্রেরণা ছিল। এরপরে আর থামি নাই। ওই ক্লাস 7-এ থাকতে বিভিন্ন পত্রিকা, দৈনিক পত্রিকার শিশু কিশোর পাতায়, তখন টিভি ছিল না, রেডিও ছিল, কথাকলি নামে একটা অনুষ্ঠান হতো, এটা কবি আসাদ চৌধুরী তখনকার সময় দুর্দান্ত আবৃত্তিকার, এখনও উনি আবৃত্তিকরণ অনুষ্ঠান উপস্থাপন করেন। উনি কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, কবি আসাদ চৌধুরী। তো আমি লেখা পাঠাইতাম, আর তখন এত মানে সততা ছিল, যে নিরপেক্ষতা ছিল, যে কোন অজপাড়াগা থেকে একটা ছেলে লেখা পাঠাচ্ছে, লেখাটা ভালো লাগতেছে, উনি নিয়মিত আমার লেখা, সেই বাংলাদেশের বিখ্যাত আবৃত্তিকার, বিখ্যাত কবি, বিখ্যাত উপস্থাপক, আমার নিয়মিত প্রায় বলা যায় প্রতি সপ্তাহে আমার লেখা উনি রেডিওতে পাঠ করতেন। এটা আমার একটা দারুণ কী বলা যায়, ওই শৈশবের একটা বিশাল প্রাপ্তি। কথা বলে গেলাম সাক্ষাৎ করে কতটা ধারণ করবো বলো, ওরই কথাটা। স্যার, আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার মনে কষ্ট দিয়েছে কিন্তু আপনি এখনো তাকে ক্ষমা করেননি? হ্যাঁ, কষ্ট জীবনে, দুঃখ কষ্ট, এটা তো বলা যায় নিত্য শুনি। কারণ কষ্ট না পাইলে, দুঃখ না পাইলে সুখ এবং আনন্দের স্বাদ পাওয়া যায়। এই দিক থেকে একজন মানুষ যেমন সবসময় মানুষের কাছে যায়, মানুষের ভালোবাসা চায়, তেমনি মানুষের কাছ থেকেও দুঃখও পায়, কষ্টও পায়। এরকম পাইছি, অনেকবার পাইছি। এবং কি বলা যায় যে হ্যাঁ, আমি যখন ব্যক্ত পরিসরে চিন্তা করি তখন আমি এগুলি মনে রাখি, আবার মাঝে মধ্যে মনে হয়ে যায় মানে কষ্ট লাগে, তখন বুঝি যে হয়তো আমি মনে প্রাণে ক্ষমা করতে পারিনি। কিন্তু বৃহত্তর পরিসরে মনে করি যে পৃথিবীতে আমি আসছি
বর্তমান সময়ে আমার সময়টাতে যারা আছে, এই 1000 বছর আগে, লক্ষ বছর আগে তো তারা আসেনি, বা 1000 বছর পরে আমিও থাকবো না, তারাও হয়তো থাকবে না। তাহলে আমরা একই সময় পৃথিবীতে আসছি, কাজেই আমরা বন্ধু পরস্পর। তো এইখানে যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে বা শত্রুর ভূমিকায় গিয়ে থাকে, তাহলে আমি মনে করবো যে পৃথিবীর নাট্যমঞ্চে সে একটা রোল প্লে করতেছে, আর আমি আর একটা রোল প্লে করতেছি। এই দিক থেকে তার অবস্থানটা হয়তো শত্রু অবস্থানে চলে গেছে, আর আপনার হ্যাঁ, বা যাই হোক। আবার আমি মনে করি যে এটা স্থায়ী হয় না। এমন দেখা গেছে যে একজন হয়তো আমার বিপরীত অবস্থান করতেছে, কিন্তু সময়ের পরিবর্তনে আবার দেখা গেছে যে সে আমার সপক্ষে চলে আসছে, বা আমি তার সাথে চলে গেছি, এরকমটা আছে। স্যার, আপনাকে যদি কেউ ধর্ম বা জাতি নিয়ে প্রশ্ন করে, আপনি তাতে কি বলবেন স্যার? আমি এই প্রশ্ন খুব জটিল এবং খুব আমি বিশ্বাস করি মানবতায়, মানুষ, পৃথিবীর সমস্ত মানুষই একই উৎস থেকে উৎসারিত। এখানে ধর্ম, জাতি, বর্ণ এগুলি মানুষের মধ্যে ডিভিশনই আনে, ভাগই করে মানুষকে, বরং হানাহানি, দ্বন্দ্ব সংঘাতে নিয়ে যায়। আর আমার দিক থেকে আমি মনে করি যে এখানে ধর্মীয় ডিভিশন, বর্ণের ডিভিশন, সাদা কালোর ডিভিশন এগুলি কোনো অবস্থাতেই থাকা উচিত না। এগুলি আছে বলেই পৃথিবী সেই স্বর্গ হতে পারছে, নারকীয় ঘটনা পৃথিবীতে থাকে। কিন্তু চাই যে পৃথিবীটা, এই পৃথিবীকেই আমরা যদি আমাদের সৌহার্দ্য, আমাদের বন্ধুত্ব, আমাদের সহনশীলতা, আমাদের আন্তরিকতা, এই তো বললাম যে লক্ষ কোটি বছর আগে আমি ছিলাম না, লক্ষ কোটি বছর পরে আমি থাকবো না, এখন আমরা যারা আছি আমরা পৃথিবীটাকে কতটা সাজাইতে পারি। অর্থাৎ আমি যদি চিন্তা করি এই পৃথিবী আমার, আমাকে এই পৃথিবী সাজাতে হবে, প্রত্যেকে যদি এইভাবে চিন্তা করে, তাহলে কিন্তু কেউই খারাপ পৃথিবী সাজাইতে চাইবে না, একটা সুন্দর পৃথিবী সে চাইবে। স্যার, স্যার, এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কি যুবক অবস্থায় কোনো যুবতীর প্রেমে পড়েছেন কিনা, আপনি এই বিষয়ে কি বলবেন স্যার? এটা তো অবশ্য গোপন কথা, সবাই প্রকাশ করতে চায় না। প্রেমের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। অবশ্যই স্যার। তবে হ্যাঁ, তুমি প্রশ্নটা পয়েন্টই করছো যে কোনো যুবতীর প্রেম করছি। হ্যাঁ, প্রেম তো থাকাটা স্বাভাবিক। কারো মধ্যে যদি প্রেমবোধ না থাকে, আমি মনে করি তার মধ্যে মানবিক গুণাবলী থাকতে। তো সেদিক থেকে কি বলবো, যে কোনটাকে প্রেম বলবো, কোনটাকে ভালো লাগা বলবো, কোনটা ভালোবাসা বলবো, সেইটা এখনও যেন তার সীমারেখা নির্ণয় করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে হ্যাঁ, কি বলবো, যে যুবক কেন, শৈশব থেকেই বলা যায় যে ভালো লাগা, ভালোবাসা, এই বোধ জন্ম নিচ্ছে, এবং সেইভাবেই সেই আমার জীবনে অনেক বন্ধু বান্ধবী সেগুলি আছে। এগুলো লুকোচাপার কিছু নাই। স্যার, যেহেতু আপনি একজন কবি, হ্যাঁ, সাহিত্যিক কেউ বটে, আপনি এই পর্যন্ত কতটি কবিতা, গান কিংবা নাটক রচনা করেছেন? এটা আমার সম্ভব, এটা এইভাবে বলতে পারবো না। কেউ আনুমানিক যারা নিয়মিত, আরে না, এটা সংখ্যা দিয়ে কোনো কিছু না। আসলে মানুষ দেখে যে তার কয়টা বই প্রকাশ পাইছে, এদিক থেকে আমি অনেক পিছিয়ে আছি। আমার মাত্র 4টা বই প্রকাশ পাইছে, অথচ আমার পাণ্ডুলিপি আছে অনেক। কিন্তু আমি তো বরাবর মফস্বলে অবস্থান করি জনিত কারণে প্রকাশকদের সঙ্গে আমার সেই সম্পর্কটা হয়ে ওঠে। আর গানও আমি যে সংখ্যক লিখছি, তার গাওয়া হয়েছে বা প্রচার প্রসার হয়েছে কম, রেডিও টিভিতে গেছে কম, সেই তুলনায়। তো আমি বিশ্বাস করি যে কোনো সৃষ্টি হারিয়ে যায় না, সৃষ্টির নিজস্ব ক্ষমতাতেই এক সময় না এক সময় সেটা তার অবস্থান করে নেয়। যেমন উকিল মুন্সি যে সময় লেখছে তো লেখছে, নিজে গাইছে, বা তো হারিয়ে যাওয়ার মতো, তার কোনো বইও না।
পরবর্তীতে এখন সে উঠে আসছে, তার গান উঠে আসছে, এখন তাকে নিয়ে গবেষণা, ডক্টরেট ডিগ্রি এগুলো হয়, এরকম আরও অনেক দৃষ্টান্ত আছে। তো এটা কিছুটা কষ্ট হইলেও খুব কষ্ট হিসাবে নেই, হয়তো আমার ভিতরে তাগিদ আসছে, সেই তাগিদ থেকে লিখে যাচ্ছে। দর্শক, আপনারা এইমাত্র শুনতে পেলেন যে এই পর্যন্ত স্যারের মাত্র 4টি বই প্রকাশিত হয়েছে। তো স্যার, আপনার সবগুলো বই কি 21শে বইমেলাতেই প্রকাশিত হয়েছে প্রথমবার? এবং যদি প্রকাশিত হয় তবে কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বইগুলোর নাম? বইমেলাতেই হচ্ছে এখন 2টা বই, একটা কাব্যগ্রন্থ ময়ূর, আর শিশু কিশোর ছড়া কবিতা ফুলপাতি জোনাকি, এই 2টা প্রকাশ হয় 2016-তে, 2008-এ, আর 2016-তে প্রকাশ পায় একসাথে ভালোবাসার এই বৃষ্টি, আর একটা হলো মেঘের কঙ্কা। তো প্রকাশিত গ্রন্থ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কারো বই না পড়ে আপনি বলতে পারবেন না যে সেই কবি কি পরিমাণের কবি, অর্থাৎ কেমন মাত্রার কবি, তার মধ্যে কি পরিমাণ আবেগ আছে। তো আমি চাইবো আপনারা প্রত্যেকেই স্যারের 4টা বই পড়ে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের সবারই এই স্যারের লেখা বইগুলো ভালো লাগে। এই বই আর এখন কোনো লাইব্রেরিতে পাবে না। তাহলে স্যার, যদি আপনার ইতিমধ্যে এই বইগুলি মানে এই কী বলা যায়, কিছু আমি আমার বন্ধু বান্ধবদের দিচ্ছি, আর কিছু লাইব্রেরি থেকে বা বইমেলাতে, তখন আমার একটা এই দিক থেকে আমার একটা সৌভাগ্য যে আমার বইয়ের কাটতি ছিল, বইমেলাতেই বই 2-একটা বই আমার হয়ে গেছে। চুরি না বিক্রি হয়ে গেছে। বিক্রি স্যার। তাহলে কি আর কেউ কি স্যার কোনো পাঠকই কি আপনার না, বই এখন পাবে না? বইগুলি কোথাও মানে কোনো লাইব্রেরিতে পাবে না। আমার সংগ্রহে শুধু একটু কি আছে, এবং হয়তো নতুন প্রকাশ করলে বা নতুন বই করলে থাকবে না। আমি এখন বলতে চাই, যেহেতু বর্তমান যুগ ডিজিটাল যুগ, আপনি কি স্যার ভবিষ্যতে আপনার বইগুলোকে অনলাইনে ছাড়ার ব্যবস্থা করবেন কিংবা পিডিএফ আকারে? এইরকম একটা কিছু করা যেতে পারে, এরকম একটা কিছু করা যেতে তাহলে তো স্যার দর্শকরা আপনার বইগুলো অবশ্যই ভবিষ্যতে পেতে পারে, তাই না স্যার? পারে। এটা হতে পারে, এটা ভালো কথা বলছে। এখন তো অনেকে বই পড়তেও চায় না। জি স্যার, আছে স্যার। বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক অংশে কমে এসেছে। স্যার, আপনি আমাদের বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে আপনি 1952 সালে জন্মগ্রহণ করেছেন। তার মানে তো আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি প্রত্যক্ষভাবে যদি আমাদের কিছু বলেন তবে আমরা। এই যে বলতে হয় সে এক দীর্ঘ ইতিহাস। অবশ্যই স্যার, মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস। তোমার এই 2-4-10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হবে। জি স্যার। মুক্তিযুদ্ধের আগেই ওই আমাদের সময়, অর্থাৎ একটা মাত্র পুরো মোহনগঞ্জে একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল, কলেজ ছিল, হয়তো প্রাইমারি ছিল, কিন্তু হাই স্কুল শুধু পাইলট সরকার উচ্চ বিদ্যালয় স্যার। তখন পাইলট ছিল না, পরে পাইলট হয়েছে, পরে সরকার হয়েছে। তো আমাদের ওই 67, 68, 69, তারপরে তো 70 থেকেই উত্তাল হয়ে যায়। সেই 67, 68 থেকেই কিন্তু ছাত্র আন্দোলন দানাবাদ, সেই রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি। তো আমি ছাত্র আন্দোলন মানে আমি ছাত্র সংগঠনের সঙ্গে তখনই জড়াইয়ে গেছিলাম। তখন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আর পাকিস্তান আমলে আইএসআইয়ের পক্ষে ছাত্র ফেডারেশন, আমি ছাত্র ইউনিয়ন করতাম, যেটা সমাজতান্ত্রিক লাইনে। তো ছাত্র ইউনিয়নের ওই আমি স্কুল শাখার দীর্ঘদিন ওই সেক্রেটারি ছিলাম। তখন তো আর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আর আমাদের সময় ছাত্র ইউনিয়নের ওই আমার কাছাকাছি নেতা ছিলেন, আমাদের নেতা ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ।
এরকম। যিনি এখন স্যার প্রয়াত হয়েছেন। না না, আমি তো ওই স্কুলের প্রাক্তন, মানুষ প্রাপ্ত স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। উনি দীর্ঘদিন অসুস্থ আছেন, বাসায় আছেন, কিন্তু আর দেখা না পেলে আমি ভাবতেছি যে উনি হয়তো নাই, কিন্তু ওই গৃহবন্দির মতো। তো তখন আমরা ওই সংগঠন করলেও আমরা পড়াশোনা করতাম। এখন দেখা যায় যার গায়ের জোর আছে, যার এই বাহুবল বা আর্মসের জোর আছে, তারা নেতৃত্ব দেয়। কিন্তু তখন যারা পড়াশোনা করতো তারাই নেতা, তারাই নেতৃত্ব দিত। কোনো গ্রাম বা কোনো মস্তান এইসব কিছু না। স্যার বর্তমানে সময়ে তো মহামারী করোনাকে মহামারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তো আপনি এই করোনা সম্পর্কে দর্শকদের কি বলতে চান? তো পৃথিবীতে কি যুগে যুগে না, তারও শতাব্দীতেই বলা যায়, বিভিন্ন শতাব্দীতে বিভিন্ন দুর্যোগ মহাদুর্যোগ পৃথিবীতে নেমে আসে। এই করোনাটাও সমগ্র বিশ্বে একই সাথে ওরকম একটা বৈশ্বিক সংকট, যে সংকট আমরা যারা অতীতে আমরা সরাসরি এরকমটা পাইনি। তো এটাকে আমরা তো প্রথম থমকে গেছি অন্যান্য সবার মতো, এখন খুব ভয়ও ছিল প্রথম দিকে। তো কিন্তু আমি কি বলবো, সেই বলা যায় স্রষ্টার উপর পরম বিশ্বাস নিয়ে আমি বোধ করেছি যে বরং এই সংকটকে মোকাবেলা করার জন্যে সমগ্র পৃথিবী জুড়েই যেহেতু এই রোগটা, সমগ্র মানব গোষ্ঠীকেই এক হতে হবে এবং সাহস রাখতে হবে। তো সেই জন্য কিন্তু আমার লেখালেখিতে এমনকি কিছু গান আমি লিখছি, আরিফুল্লাহ আরিফা সুর করছে, আলোক জাহান এরা গাইছে। এইভাবে আমরা চেষ্টা করছি যে এই গানগুলির মাধ্যমে যখন সব তোমার রেডিও টেলিভিশনের শিল্পীরা যারা আছে সবাই গৃহবন্দী, তো আমরা ঘরে থাকলেও এই ফেসবুকের মাধ্যমে একটা সুযোগ ছিল, এইগুলি প্রচার প্রসার করছে। এবং করোনার আরেকটা গান তাপসিক বলা, সেও গাইছে, এবং আরও কিছু আছে সবগুলি আবার প্রচার প্রসারে যায়নি। তো সেটা এখনও করোনার সংকট আছে, তবে ইতিহাস সাক্ষী দেয় যে মানুষ পরাজিত হয়। মানুষ পৃথিবীতে যে কোনো সমস্যার সংকটকে মানুষ মোকাবেলা করি পৃথিবীতে আছে, এবং সেটা সমন্বিত শক্তিই খুব দ্রুত সেটা মোকাবেলা করতে পারে। এখনও সেই অবস্থাটা চলছে। আমাদের বৈজ্ঞানিকরা সেই প্রতিষ্ঠিত আবিষ্কারের সারা পৃথিবী জুড়ে এই কাজ চলছে। হয়তো এটা দূর হবে, মানুষের ভিতর থেকে ভয় সংকটও একসঙ্গে কেটে যায়, বিশ্বাস করে। তো স্যার আপনি তো অনেক নাটক মঞ্চস্থ করেছেন, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার কি ভবিষ্যতে আরো নাটক মঞ্চস্থ করার ইচ্ছা আপনার আছে? নাটক নিয়ে যখন আমি কাজ করছি তখন অন্যান্য শাখায় আমার কাজটা ছিল না, কারণ নাটক শুধু লিখলেই হয় না, নাটকটা মঞ্চস্থ করতে হয়। তো সেই মঞ্চস্থ করার জন্যে একটা টিম থাকতে হয়, যে একটা টিমকে সবসময় রেডি রাখার জন্য, তার জন্য কিন্তু একটা টানা একটা কার্যক্রম, খোঁজখবর রাখা, সব কিছু নিয়ে একটা নাটক লেখা, সেটাকে রিহার্সেল করা, ওই কাজে অনেক সময় এটাকে দিতে হয়। তো আমার সেই সময়টাতে মনে করো যে আজ থেকে 20-30 বছর আগে ওই সময়টাতে নাটক লিখছি এবং নাটক মঞ্চস্থ করার জন্য প্রচুর ছেলে মেয়ে পাইছি। এখন তোমরা আশ্চর্য, মনে হয় পৃথিবী পিছিয়ে গেছে। এখন তোমরা সেটা কল্পনাই করতে পারবে না যে যেরকম যত ইচ্ছা ছেলে পাইছি এবং যত ইচ্ছা মেয়েদেরকেও পাশাপাশি পাইছি, কোনো সমস্যা হয়নি। আমার মনে আছে যে আমার প্রথম নাটকটাতে তোমার ওই নায়িকা চরিত্রের জন্য নায়ক চরিত্রের জন্য 6টা ছেলে কম্পিটিশন করছে। এর মধ্যে থেকে
6টা ছেলেই আমার খুব আপন, এর মধ্যে থেকে একজনকে বাছে নিতে হয়েছে। এবং নায়িকা চরিত্রের জন্য বেশ কয়েকটা মেয়ে তোমার কম্পিটিশন করে, এবং ওরা খুব যেমন খুব ভালো বড় পরিবারে, তেমনি ওরা বুদ্ধি মেধা অগ্রসর ছিল সে। তো এইগুলি তো এখন নাই বলা যায়, হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তার জন্য নাটক নিয়ে কাজ করার আমি অন্তত এই সময় এই বয়সে আমি সেই ভরসাটা বা সেই আশাটাও আমি দেখছি না। তোমরা তরুণরা চিন্তা করতে পারো, কারণ নাটক তো পৃথিবীর শিল্প সাহিত্যের অঙ্গনে একটা আদি বিষয় নাটক। কারণ প্রথমেই মানুষ তার ভাবের বিনিময় করতে গিয়েই কিন্তু নাটকীয় বিষয়গুলি তার মধ্যে চলে আসছে। আঁকাকি আসছে, নৃত্য আসছে, পাশাপাশি কিন্তু অভিনয়টা আসছে। হয়তো সেটা আঙ্গিক প্রথম অবস্থায়, তারপরে সেটা বাচিকে চলে আসছে। এটা পৃথিবীর আদি শিল্প, এবং এটাকে আমাদের রক্ষা করা উচিত, প্রয়োজন। স্যার, আপনার তো কবিতার বই এখন আর পাওয়া লাইব্রেরিতে সম্ভব না, তো যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটা কবিতা আবৃত্তি করে আমাদের শোনাতেন। একটা না, দুইটা বইতে পারবো। জি স্যার, অবশ্যই এটা আপনার একটা আমার প্রথম কাব্যগ্রন্থের, আরেকটা আমার আরেকটা প্রিয় কাব্যগ্রন্থ, ওইটা থেকে ভালোবাসার এই বৃষ্টি, এখান থেকে একটা আবৃত্তি করব। অবশ্যই স্যার। প্রথম কাব্যগ্রন্থ অময়ূর, এখান থেকে প্রথম কবিতাটা আবৃত্তি করছি। কবিতার নাম ফিরে ফিরে পাবো। তোমাকে খুঁজেছি কত কত কাল, খুঁজেছি বালি বালিয়ারির পরতে পরতে সমতলে, খুঁজেছি তোমাকে পৃথিবীর পথে পথে, খুঁজেছি সবখানে, খুঁজেছি তোমার হাতের দাগ পায়ের ছাপ, শুধু খুঁজিনি এবং বুঝিনি কখন কোথায় কার আদি পা। পাহাড়ের ঢালুতে কিংবা খাদে খুঁজে ফিরেছি তোমার লাশ, আমারে কতবার টেনে নিয়ে গেছে সাগরের কালো জলোচ্ছ্বাস। খুঁজেছি চিহ্ন, সেই সব চিহ্ন, কোথায় কখন আমরা হয়েছি টুকরো টুকরো ছিন্ন ভিন্ন। খুঁজেছি সেই সব চিহ্ন, অনন্তকাল আমরা আমাদেরকে খুঁজব, ফিরে ফিরে পাবো, আবার হারিয়ে যাব। তো দ্বিতীয় কবিতা একসাথে বেরিয়েছিল 2008-এ, 2016-তে মেঘের কঙ্কাল আর ভালোবাসার এই বৃষ্টি। ভালোবাসার এই বৃষ্টি থেকে আবৃত্তি করছি। কবিতা বৃষ্টিতে ভিজছে কিশোরী। বৃষ্টিতে ভিজছে কিশোরী, অঝোর বৃষ্টিতে ভিজছে কিশোরী, ফোটায় ফোটায় শিহরিত কিশোরী। প্রথম কদম ফোটার কালে বৃষ্টিতে ভিজছে এক কিশোরী। আঙিনায় জল গড়ায়, ঝরা পাতা গড়ায়, নৌকো হয়ে যায়, ভেসে যায়। যায় কোথায় পাতার এই নৌকো? শিয়ালজানির তীরে বৃষ্টিতে ভিজে কিশোরী, ভিজে এক চঞ্চলা কিশোরী। পাতার নৌকো নেমে যায় ধারাস্রোতে, খরধারায় ভেসে যায়। ঘাটে দাঁড়িয়ে আছে কিশোরী, পাতার নৌকো যায়, ভেসে যায়, কোথায় যায়? ঘাটে দাঁড়িয়ে কিশোরী জল তরঙ্গে নিজেকে বাজায়। কবেকার সেই কিশোরী, এই কিশোরী। ধন্যবাদ। তো আমি দর্শকদের উদ্দেশ্যে স্যারের প্রকাশিত বইগুলো একবার এক নজরে দেখাতে চাই। তো প্রথম বইটি দেখতে পাচ্ছেন মেঘের কঙ্কাল, রইস মনোরম বই। দ্বিতীয় বই ভালোবাসার এই বৃষ্টি, রইস মনোরম।
তৃতীয় বই। এটা প্রথম। আচ্ছা দেখো। জি স্যার। ও ময়ূর, রইস মনোরম। আর শিশু কিশোরদের নিয়ে লেখা ছড়া কবিতা ফুল পাখি ও জোনাকি, রইস মনোরম। দেখতেই পাচ্ছেন বইগুলা। ভবিষ্যতে আমরা স্যারকে সহযোগিতার মাধ্যমে এই বইগুলা অনলাইনে পিডিএফ আকারে চালার চেষ্টা করব। তো দেখা যাক আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্য দেন কিনা। স্যার আপনি তো অনেক গান লিখেছেন এবং আপনার লেখা অনেক গান অনেকে সুরও করেছেন। আমরা সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউবে শুনেছি। তো আমরা আপনার কণ্ঠ থেকে একটি গান শুনতে চাই, যদি আপনি। জি স্যার। কিন্তু আমি তো আসলে শিল্পী না, গান লিখি অন্যেরা সুর করে বা অন্যেরা গায়। অবশ্য নিজে সাম্প্রতিক সময় নিজেও কিছু সুর করতে শুরু করছি। তো সুর করতে গিয়ে যেরকম মানে একটু গাওয়া হয় সেই রকম হবে আর কি, যদি শুনতে চাও। জি স্যার অবশ্যই। ঠিক আছে। জি স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো দর্শকরা আপনারা মনোযোগ সহকারে স্যারের গানটি শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গানটা জি স্যার এই ধরো এই 2 দিনের মধ্যে শুরু করছি। এটা কেউ গায় নাই, কেউ শুনে নাই। তো এই যে সুরটা কেমন করছি এটাই শোনাবো আর কি। জি স্যার। ইচ্ছে করে শঙ্কমালার দেশে ঘুরে আসি, বলি তারে ও রূপসী তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। সোনার দাঁড়ে বসি গিয়ে মন্ত্র সাধাটিয়ে, শোনাই তারে রূপ কথা তার কাহিনী নিয়ে। সোনার দাঁড়ে বসি গিয়ে মন্ত্র সাধাটিয়ে, শোনাই তারে রূপ কথা তার কাহিনী নিয়ে। দেখি তাহার মুক্তা ঝরা প্রাণ ভোলানো হাসি, বলি তারে ও রূপসী তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। ঘুমিয়ে আছে কঙ্কাবতী কোথায় কোন মহলায়, কোন লকার স্বপ্ন কাঁপে তাহার চোখের তারায়। ঘুমিয়ে আছে কঙ্কাবতী কোথায় কোন মহলায়, কোন লকার স্বপ্ন কাঁপে তাহার চোখের তারায়। ঘুম ভাঙাতে সেই রূপসীর বাজাই প্রাণের বাঁশি, বলি তারে ও রূপসী তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। যাই মহুয়ার কাছে একদিন শুনি তাহার কথা, নদের চাঁদের জন্য যে তার কি যে বেকুলতা। যাই মহুয়ার কাছে একদিন শুনি তাহার কথা, নদের চাঁদের জন্য যে তার কি যে বেকুলতা। কাজল রেখার কাছে শুনি দুঃখের 12 মাসি, বলি তারে ও রূপসী তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। ইচ্ছে করে শঙ্কমালার দেশে ঘুরে আসি, বলি তারে ও রূপসী তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। বলি তারে ও রূপসী তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। কি গেই ফেলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা আর ভিডিওটা বড় করব না। স্যারের সাথে অনেক মজা হলো, আড্ডা হলো, ফান হলো। তো সত্যি আমাদের খুব ভালো লাগছে। এবং স্যারের যে সঙ্গীত বিষয়ক একটা স্যার ইউটিউব চ্যানেল করেছেন, আর সেই চ্যানেলটার নাম হচ্ছে মৌরাক সঙ্গীত। আমি আশা করি আপনারা সবাই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যদি আপনাদের চ্যানেলের প্রতিটি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার স্যারের ভালো ভালো ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পেতে পারেন। তো আজকে আর কথা বাড়িয়ে আমি আর ভিডিওটা বড় করব না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ।